আমার স্বামী বিয়ে বলতে শুধু তার শারীরিক চাহিদা মেটানোকেই বোঝে। শুধুমাত্র তার এই বোকামির কারণে আমার গর্ভের 3টা সন্তানকে আমি পৃথিবীর আলো দেখাতে পারিনি। আমার যখন 17 বছর বয়স তখন এক ইতালি প্রবাসীর সাথে আমার বিয়ে হয়। আমার বিয়ের পর আমার স্বামী আর প্রবাসে যায়নি, সে বাড়িতেই থেকে যায়। বলতে গেলে আমার স্বামী প্রায় আমার থেকে 20 বছরের বড় ছিল। আমাদের বিয়ের পর আমার স্বামী বলেই দিল সে নাকি আর প্রবাসে যাবে না। এরপর সে ঢাকায় একটা কোম্পানিতে চাকরি নেয়। সেই সুবাদে আমি আর আমার স্বামী ঢাকাতেই থাকতাম। আমাদের বিয়ের যখন 2 বছর চলে তখন থেকে আমি বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতাম, কিন্তু বাচ্চা নেওয়ার জন্য আমার স্বামী একদমই রাজি হতো না। সে বলতো এখনই বাচ্চা নিবে না। ওই যে শুরুতেই বললাম, আমার স্বামী বিয়ে বলতে শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোকেই বোঝায়। সে মনে করে একজন মেয়েকে সে খাওয়াবে পড়াবে শুধুমাত্র তার মনোরঞ্জনের জন্য। আমি যেহেতু বাসায় একাই থাকতাম, আমার একা থাকতে ভালো লাগতো না। আমার ইচ্ছা ছিল আমার যদি একটা বাচ্চা হয় তাহলে হয়তোবা বাসায় আমার সময় কাটবে, কিন্তু না, আমার স্বামী তো বাচ্চা নেওয়ার জন্য একদমই রাজি ছিল না। সে আমাকে পিল এনে দিত, সেগুলো আমি খাইতাম না, লুকিয়ে রাখতাম। এরপর যখন আমি কনসেপ্ট করি তখন আমার স্বামী আমার উপর অনেক রেগে যায়। আমাকে তো সে বলেই দেয় বাচ্চা নষ্ট করার জন্য। তাকে আমি অনেক বোঝাই কিন্তু সে বোঝে না। কিন্তু আমি নিজে বাচ্চাটা নষ্ট না করলেও বাচ্চাটা প্রাকৃতিক ভাবেই নষ্ট হয়ে যায়। ওই যে আমার স্বামীর যে একটা বোকামি ছিল, সেই বোকামির কারণে আমাদের বাচ্চাটা পৃথিবীর আলো দেখতে পারলো না। এরপর আমি যখন দ্বিতীয়বার কনসেপ্ট করি তখন ডক্টর আমাকে বলে দেয় আমি যেন একদম বেড রেস্টে থাকি, যেহেতু একবার আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। এর জন্য নাকি আমার জরায়ুতে কিছু প্রবলেম হয়েছে। ডক্টর তো আমাকে এক কথাই বলে দেয় আমার বাচ্চা পেটে আসার 5 মাস পর্যন্ত আমি যেন স্বামীর সাথে শারীরিক সম্পর্কে না যাই। কিন্তু এইসব বিষয়ে আমার স্বামী একদমই মানতো না, আমাকে প্রচুর নির্যাতন করতো। সে আমাকে আমার বাবার বাড়িতেও আসতে দিত না। এইভাবে কিছুদিন যাওয়ার পর আমার এই সন্তানটাও নষ্ট হয়ে যায়। পরপর আমার 2টা বাচ্চা নষ্ট হয়ে গেল। এইদিকে আমার স্বামী, তার বিন্দু পরিমাণও অনুশোচনা নেই, কারণ সে তো কখনো বাচ্চা নিতেই চাইতো না। তার অনুশোচনা থাকবে কোথা থেকে? আর এইবার যখন ডক্টর দেখাইছিলাম, ডক্টর আমাকে বলেছিল আপনি খুব তাড়াতাড়ি আবার বাচ্চা নিয়ে নিবেন, যেহেতু আপনার পরপর 2টা বাচ্চা নষ্ট হয়েছে। এতে করে কিন্তু আপনার জরায়ুতে অনেক প্রবলেম দেখা দিছে। এর পরবর্তীতে যখন আপনি আবার বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবেন তখন কিন্তু বাচ্চা নাও হতে পারে। এইসব বিষয় নিয়ে আমি খুবই টেনশনে থাকতাম। আমি ভাবতাম আমার যদি বাচ্চা না হয় তাহলে আমি বাঁচবো কি নিয়ে। এইসব কথা ভাবতে ভাবতে আমি আবারও পিল খাওয়া ছেড়ে দিই। আল্লাহর অশেষ রহমতে 6 মাসের মাথায় আমি আবারও কনসেপ্ট করি। আর আমি এইবার ভেবেই নিয়েছিলাম আমি যদি এইবার প্রেগনেন্ট হই তাহলে আমি আর আমার স্বামীর সাথে থাকবো না। আমি তাকেও বলেছি আমি প্রেগনেন্ট হওয়ার পর আমি আমার বাবার বাড়িতে চলে যাব। যখন আমার বাচ্চাটা পৃথিবীতে আসবে তখন আমি আবার তোমার কাছে চলে আসব। আর এই কথায় আমার স্বামীও রাজি হয়েছে। এরপর যখন আমার প্রেগনেন্সির 1.5 মাস চলে তখন আমার স্বামী আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসে। আমি আমার বাবার বাড়িতে যাওয়ার পর আমার স্বামী আমার অনেক কেয়ার করতো, প্রতিদিন ফোন দিত, আমার খোঁজ খবর নিত, আবার মাঝে মধ্যে আমাকে ফলমূল খাওয়ার জন্য কিছু টাকাও পাঠিয়ে দিত। এভাবেই কেটে গেল প্রেগনেন্সির 6 মাস। তারপর থেকে আমার স্বামী যোগাযোগ বন্ধ করে দেয় আমার সাথে। আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার স্বামীর যোগাযোগ বন্ধ করার কারণ কি ছিল। যেই মানুষটা আগের দিনে আমাকে 3 থেকে 4 বার কল দিত এখন সে সপ্তাহেও একবার কল দেয় না। মাঝে মধ্যে আমার জন্য টাকা পাঠিয়ে দিত, সে আমাকে টাকাও পাঠায় না। আমি যখন তাকে নিজে ইচ্ছায় ফোন দিতাম তখন আমি তাকে যা জিজ্ঞাসা করতাম শুধু সেইটারই উত্তর দিত। আমার হ্যাঁতে সে হ্যাঁ বলতো আর নাতে না বলতো, বোঝাই যাচ্ছিল আমাকে সে অবহেলা করতেছে। এইদিকে দিন দিন আমার অবস্থা যেন খারাপ হয়ে যাচ্ছিল। যখন আমার প্রেগনেন্সির 7 মাস চলে তখন আমার জরায়ুতে প্রচন্ড পরিমাণ ব্যথা শুরু হয়। এরপর ডক্টর দেখানোর পর ডক্টর আমাকে বলে আমার জরায়ুতে ইনফেকশন ধরা পড়ছে। 7 মাস কালে নাকি আমার বাচ্চাটাকে সিজার করে পৃথিবীতে আনতে হবে, না হলে নাকি আমার বাচ্চাটাকে বাঁচানো সম্ভব না। আর সিজার করতেও তো টাকা পয়সার ব্যাপার আছে, এতগুলো টাকা আমার বাবা কোথা থেকে দিবে? আমি খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একে তো বাচ্চা পেটে আসার পর থেকেই বাবার বাড়িতে পড়ে আছি। এখন যদি সিজার করার টাকাও বাবার কাছ থেকে যায় তাহলে কেমন দেখায়? বাবা দিবেই বা কোথা থেকে? এরপর আমি আমার স্বামীর সাথে যোগাযোগ করি, তাকে সমস্ত কথাগুলো খুলে বলি। তখন সে আমাকে জানায় সে সিজার বাবদে আমাকে 1টা টাকাও দিতে পারবে না। এরপর সে আমাকে আরো জানায় আমি তো তোমাকে বাচ্চা নিতে নিষেধ করেছিলাম, তারপরেও তুমি কেন নিলে? বাচ্চা যেহেতু তোমার ইচ্ছাতে নিয়েছো, বাচ্চাটা বের করার দায়িত্বও তোমার, আমি এখানে কিচ্ছু করতে পারবো না। এই বলে আমার স্বামী আমার ফোনটা রেখে দেয়। তারপর থেকে প্রায় 15 দিন তার সাথে কোনো যোগাযোগ হচ্ছিল না। এইদিকে আমার অসহায় বাবা আমাকে তো আর ফেলে দিতে পারে না, সে অনেক কষ্টে 15,000 টাকা জমায়। কিন্তু আমার বাবা টাকা জমাইতে জমাইতে আমার সিজারের ডেটটা পার হয়ে যায়। এরপর আমাকে সিজার করা হয় ঠিকই, কিন্তু সেই দিন আমি জন্ম দিয়েছিলাম একটা মৃত সন্তান। এত কষ্ট করে সন্তান নেওয়ার পর সন্তান জন্ম নিল, কিন্তু তাকে আমি কোলে নিতে পারলাম না। আমার কাছে মনে হচ্ছিল এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো মূল্য নেই। এরপর আমি অনেক ভেঙে পড়ি। যেদিন আমার সিজার করা হয় তার পরদিন আমি জানতে পারি আমার স্বামী পরকীয়াতে আসক্ত। আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িওয়ালা ভাবি আমাকে কল দিয়ে সমস্ত কথাগুলো জানায়। আমি বাবার বাড়িতে আসার পর থেকেই নাকি আমার স্বামী বিভিন্ন ধরনের মেয়েদের আমার রুমে নিয়ে আসতো। আমার সিজারের পরদিনও তো আমার স্বামী একটা মেয়েকে
ডেকে নিয়ে এসেছিল, কিন্তু বাড়িওয়ালার চোখে সেই দিন পড়ে যায়। আর বাড়িওয়ালা নাকি সেই দিন তাদের দুজনকে ঘরের মধ্যে আটকে রেখেছিল। আর সেখানকার কিছু বকাটি পোলাপান নাকি কিছু টাকার জন্য তাদের দুজনকে বিয়ে দিয়ে দেয়। এখন নাকি তারা এখন ওই বাসাতে আর থাকে না, অন্য জায়গায় রুম নিয়েছে। এইদিকে তো আমার স্বামীর সাথে আমার যোগাযোগ হচ্ছিল না। এতগুলো অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছিলাম না। একে তো আমার বাবা নিঃস্ব হয়ে আমাকে সিজার করালো, কিন্তু বাচ্চাটাকে বুকে নিতে পারলাম না। অন্যদিকে যার জন্য এত যুদ্ধ করলাম, যাকে কিনা বাবা ডাক শোনানোর জন্য এতদিন তার থেকে আলাদা থাকলাম, আর সেই কিনা পরকীয়াতে আসক্ত হলো শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। যাই হোক, সিজারের 3 দিন পর রিলিজ নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর বাবা বলতেছে সেইখানে আমাকে আর কখনোই যেতে দিবে না। আমি জানি না এই মুহূর্তে আমার কি করা উচিত। আমি আসলে কোনো কিছুই বুঝতে পারছি না। আমি এখন প্রায় 6 মাস যাবত ধরে আমার বাবার বাড়িতেই পড়ে আছি। সে আমাকে ডিভোর্সও দেয় না, আবার আপন করেও নেয় না। আচ্ছা যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া।